আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজকে আলোচনার পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকছি ফেরদৌসী আহমেদ, এবং যে বিষয়ে আলোচনা করছি শুরুতে একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কোটা বাতিল আন্দোলন, যেভাবেই বলি না কেন, যে আন্দোলন শিক্ষার্থী সমাজ গড়ে তুলেছে এবং দীর্ঘদিন ধরে আন্দোলনটা অব্যাহত রয়েছে, সেই জায়গায় নানান ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন সহিংসতার ঘটনা আমাদের দেখতে হয়েছে, এবং সব শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ইউজিসি এবং অন্যান্য একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যখন শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ ঘোষণা করা হয়, শিক্ষার্থীরা হল ত্যাগ করে, এই পরিবেশ যখন তৈরি হয়, তখন শিক্ষার যে কি অবস্থা, অর্থাৎ শিক্ষার যে কার্যক্রম স্বাভাবিকভাবে চলার কথা, সেই চলাটাই তো একটা বিঘ্ন সৃষ্টি হয় এবং অনিশ্চয়তা বড় আকারে দেখা দিয়েছে। কারণ বন্ধের সময় বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অনির্দিষ্টকাল শব্দটা আসলেই অনিশ্চয়তা শব্দটা তার সাথে সাথে চলে আসে। কারণ মানুষ তো চিন্তা করতেই পারেন, বিশেষ করে অভিভাবকরা, কোনো ধরনের এই যে ক্লাস বর্জন বা পরীক্ষাগুলো যদি স্থগিত করা হয়, পরবর্তীতে কোনো ধরনের সেশন জট তৈরি হবে কিনা, এই জায়গায় কবে খুলবে বিশ্ববিদ্যালয়গুলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে একটা বড় ধরনের শঙ্কা দেখা দেয়। এবং তারও আগে থেকে শিক্ষক আন্দোলন যখন শুরু হয়েছিল, সেই শিক্ষক আন্দোলনেও কিন্তু শিক্ষা কার্যক্রম আমরা দেখেছি স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে সেই কার্যক্রম ব্যাহত হয়েছে। সবটা মিলিয়ে আমরা জানতে চাচ্ছি, আন্দোলনের ব্যাপারটাও যেমন আলাপ করতে চাই, পাশাপাশি আমরা শিক্ষার যে বিঘ্নিত অবস্থা, এটা নিয়েও আজকে একটু আলাপ করতেই চাই। যাদেরকে পেয়েছি শুরুতেই আমি আপনাদের সাথে তাদের আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে এই নিটল টাটা ২১ রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সর্বডানে রয়েছেন জুলফিকার আলী মানিক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গবেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সোহরাব হাসান, আপনি নিঃসন্দেহে শুরু করবেন। আসলেই কি অবস্থা আমাদের শিক্ষার কিংবা এই আন্দোলনের, দুটাই জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মানিককে। আমরা একটি কি বলবো, যে স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঠিকমতো চলবে, রাস্তাঘাটে যানবাহন ঠিকমতো চলবে, এবং অফিস বাজার সব কিছু একটা স্বাভাবিক, যে মানুষের জনজীবনের যে স্বাভাবিক গতি সেটি থাকবে। কিন্তু হঠাৎ করে গতিটা থেমে গেল। এখন কার জন্য থেমে গেছে, কে দায়ী, সেই বিচারের চেয়েও জরুরি হচ্ছে ক্ষতির পরিমাণটা। আপনি যে কথাটা বলছিলেন, এবং আমরা অতীতে দেখেছি যে বিশেষ করে সামরিক শাসন আমলে যে রাজনৈতিক আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, যে সরকার বিরোধী নানা কর্মসূচি আন্দোলন, সরকারের পতন আন্দোলন হতে পারে, সরকারের কোনো কর্মসূচির বা নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে, যেমন এরশাদ আমলে আপনার মসজিদ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই আন্দোলনটা এবারে যে শিক্ষার্থীরা, মানে যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন, সেটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। সরকারের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য ছিল না। আর তারা চেয়েছিলেন যে কোটা, তো তারা এক ধরনের সুবিধা পেয়েছিলেন যে 2018 সালে সরকার যে পরিপত্র ঘোষণা করেছে, তাতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে অন্তত নবম গ্রেড থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত কোনো কোটা থাকবে না। যদিও তাদের মূল দাবি ছিল যে কোটা সংস্কার পুরোপুরি বাতিল নয়। সরকার বাতিল করেছে, তারাও খুশি হয়েছে। কিন্তু তার এই সম্প্রতি একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত, হাইকোর্ট রায় দিল যে কোটা পুনর্বহাল থাকবে। এবং সেটা শুধু হলো মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারেই, কারণ ওই ব্যাপারেই রিট করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা রায়ের পূর্ণাঙ্গ রূপ যখন দেখলাম, সেখানে কিন্তু বেশ অনেকগুলো সরকারের প্রতি সুপারিশ, পরামর্শ ছিল যে সরকার চাইলে, অর্থাৎ নির্বাহী বিভাগ চাইলে কোটার কমাতেও পারে, বাড়াতেও পারে।
এই আদেশটা যদি আগে আসতো, আগে যদি গণমাধ্যমে আসতো বা আমরা জানতাম বা শিক্ষার্থীরা জানতো, তাহলে হয়তো পরিস্থিতিটা এতটা পূর্ণাঙ্গ রায়ের কথা বলছেন। পূর্ণাঙ্গ রায়ের কথা। আচ্ছা, পরবর্তীকালে এই রায়ের বিরুদ্ধে আবার সরকার, মানে যেহেতু এখানে প্রতিপক্ষ কিন্তু সরকার, বিবাদী সরকার, যে সরকার একটি রায় বা সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, আদালত বলেছে এই সিদ্ধান্তটা সঠিক নয় বা এই সিদ্ধান্ত বাতিল হলো, সরকার কিন্তু আবার আপিল করেছে। সুতরাং কোটার দেওয়ার ক্ষেত্রে, মানে কোটার ব্যবস্থা, মানে কোটার যেটা স্থিতি অবস্থার ক্ষেত্রে সরকারও কিন্তু একটা অবস্থান ছিল। আর দ্বিতীয় হচ্ছে মুক্তিযোদ্ধা বা নারী, প্রতিবন্ধী বা আদিবাসী সব রাষ্ট্রেই কিন্তু কোটা আছে এবং কোটা থাকা দরকার, সেটা একটা যৌক্তিক পর্যায়ে। এখন কোনটা যুক্তিযুক্ত আর কোনটা অযৌক্তিক সেটা কিন্তু আলাপ আলোচনা করলে বোঝা যেত, কিন্তু আলোচনাটাই হয়নি। শিক্ষার্থীরা রাজপথে, সরকারের এক এক মন্ত্রী এক এক কথা বলেছেন, যাতে পরিস্থিতিটা বেশ ঘোলাটে হয়েছে। সর্বশেষ ছয়জনের জীবন হারালাম, তাজা প্রাণ হারালাম। এবং আপনি দেখেছেন যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সামনাসামনি গুলি করে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী ভাষণেও যে কথাটি বলেছেন। এখন এই শিক্ষার যে ক্ষতি, মানে কালকে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে, কালকে তো শুক্র শনিবার, কালকে খুলবে না, যদি আগামী সপ্তাহে খুলে, এই যে 3 সপ্তাহের যে ক্ষতি, এবং দেখুন এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল তাও কিন্তু স্থগিত রাখা হয়েছে। এখন ঢাকা শহরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, আর সারা দেশে মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধ। আমি মনে করি যে সরকারের যারা নীতি নির্ধারক অবিলম্বে এই যে শিক্ষার যে ক্ষতি, এটি যাতে না হয়। কারণ আমাদের একটা বাংলাদেশ হওয়ার পর অন্য ক্ষেত্রে আমরা উন্নয়ন অগ্রগতি অনেক হলেও শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। এটা আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখুন, দেশের ভিতরে যে কোনো ক্ষেত্রে। সুতরাং আমাদের এই দুর্বলতা, আমাদের সক্ষমতা কিভাবে বাড়াবো, এবং তাতে যদি এর সাথে আমাদের কী হতো, আপনার 3-4 বছর সেশন জট, তো তার থেকে তো আমরা উত্তরণ ঘটিয়ে এখানে আসতে পেরেছিলাম। এবং রাজনৈতিক ওই ধরনের আন্দোলন সংগ্রামও নেই, হরতাল অবরোধ নেই, যে কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি একটি শিক্ষার্থীদের আন্দোলন এবং একেবারেই অরাজনৈতিক আন্দোলন। সরকারও যেখানে শিক্ষা কোটা সংস্কারের পক্ষে কথা বলছেন, সেক্ষেত্রে এটা সমাধান মানে কঠিন নয়, এবং যত দ্রুত এটি আলোচনা করে সমাধান সম্ভব করা উচিত। মোটা দাগে একটা প্রশ্ন আপনাকে করেছিলাম এবং সেই জায়গায় আপনি চমৎকারভাবে বললেন যে নানান জায়গায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম তো ব্যাহত হচ্ছেই, পাশাপাশি একদম ঢাকা শহরের প্রাথমিক বা যদি আমরা বলি যে নানান ধরনের মানে একদম শিক্ষা কার্যক্রম যেটা চালু হয়েছে, নতুন কারিকুলাম, ষান্মাসিক পরীক্ষা হচ্ছিল, সেগুলোও সব বন্ধ হয়ে গেল। সেখানে একটা ধাক্কা তো পড়েছি, কিন্তু কতটা বাধ্য হয়ে শিক্ষাঙ্গন বন্ধ করতে হলো, সেই জায়গায় অন্য কি সমাধান আসলে ছিল? আমি জুলফিকার আলী মানিক আপনার কাছে মোটা দাগে না, সুনির্দিষ্টভাবে কিছু বিষয় একটু জেনে নিই। একটা হচ্ছে যে যখন এই কোটা একদম বাতিল বলি বা ওই রায়টার বিপক্ষে, অর্থাৎ 5 জুন যে রায়টা হলো, আংশিক রায়টা, সেটার বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা 1 জুলাই থেকে, মানে সেই সময়টাতে জুলাইয়ের মাসে তারা যখন মাঠে নেমে গেল এই আন্দোলনে, তখন তো তারা চেয়েছিল যে এটা স্থগিত করতে হবে, কিন্তু পরবর্তীতে যখন স্থিত অবস্থা দেয়া হয় তখন তো এটা স্থগিত হয়ে গেল। তার মানে 2018 সালে পরিপত্রই জারি রইল, কিন্তু সেখান থেকে আবার তখন আসলো কোটা সংস্কারের দাবি। তাহলে আন্দোলনটা কি ধাপে ধাপে পরিবর্তন হলো কিনা দাবির জায়গা থেকে? না, দাবির জায়গা থেকে দেখলে তো আন্দোলনটার কিছু পরিবর্তন দেখি। যেমন আমরা একদম শুরুতে যখন আন্দোলনটা শুরু হয়, তখন কিন্তু ছেলেমেয়েরা যারাই ছিল রাস্তায়, তারা বাতিলের দাবি করেছে, কোটা বাতিল। ঠিক তার 3-4 দিনের মাথায় একদিন খুব হালকা করে বাতিলের মাঝখানেই একটা ভয়েস উঠেছে সংস্কার। তখন আমরাও কিন্তু সন্ধ্যায় যারা নিউজ রুমে থাকি তারা বলছি যে ওরা কি শিফট করছে কিনা। তো ঠিক তার পরদিন দেখলাম যে না, পুরো ভয়েসটাই সংস্কারে চলে গেছে। সো বাতিল দিয়ে শুরু করেছে, সংস্কারে শিফট করেছে। আচ্ছা, তারপরে শুরুতে ছিল যে আদালতে তারা এটার একটা প্রতিকার দ্রুত চায়, হাইকোর্টের জাজমেন্টটা কুইক
রিলিজ হওয়া, তারপরে দেখা গেল আদালত থেকে ওরা একদিন ঘোষণা দিল, কয়েকদিন পরে আমরা নির্বাহী বিভাগের আদেশে চাই, তারপরে ওইটা আবার শিফট করে তারা বলল যে না আমরা সংসদে জরুরি অধিবেশন ডেকে এটা চাই। এই যে দেখেন শিফটিং কিন্তু আছে নাই যে তা না, এটা তো আর এমন না যে এটা তো ডকুমেন্টেড, মিডিয়াতে সমস্ত জায়গায় আছে। তো এই শিফটিংগুলি, এই যে একটার পর একটা দাবির পরিবর্তন, এটাও কিন্তু একটু প্রশ্ন উঠেছে যে দাবিটা কেন তাহলে শিফট হচ্ছে, ওই জায়গাটাও একটা। তো যদি আদালতের মীমাংসা চাই তাহলে তো একটু আদালতে তো বলাই হয়েছে যে এটা পেন্ডিং আছে। আর জিনিসটা হচ্ছে যে ইয়েস, এই যখন আপনি একটা মানুষ আন্দোলনের নামে বা তখন তার অনেক আবেগ কাজ করে আর কি, এটা হচ্ছে সবসময়, এটা যে কোনো আন্দোলন, তখন হয় কি অনেক এই যৌক্তিক চিন্তা, অনেক যুক্তিপূর্ণ বিতর্ক এবং অনেক যুক্তিপূর্ণ এভিডেন্স তখন কিন্তু তার কাছে গৌণ হয়ে যায়, তার কাছে আবেগটা দ্বারা এত বেশি সে তাড়িত হতে থাকে, তখন আর অন্য কিছু বিবেচনা সে করতে চায় না, তখন মনে হয় যে আমার আবেগটাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে। যে কারণে দেখেন যে এই যতভাবেই অনেক দিন ধরে বলা হয়েছে যে এটা আদালতে যেহেতু পেন্ডিং আছে, সো এটা আসলে আদালতে আগে মীমাংসাটা হতে হবে। কারণ আপনি যদি আদালতকে ইগনোর করে আপনি যদি অন্য কেউ মীমাংসা করতে যায়, ওটা হচ্ছে আদালতের প্রতি অবমাননা হয়ে যায়, আপনি সাংবিধানিকভাবে বা রাষ্ট্র কাঠামোতে এটা করতে পারেন না। এখন একটা প্রশ্ন তারাও তুলেছে যে এই যে জাজমেন্টের কপি কেন দেরি হচ্ছে। ইয়েস, আপনি এটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমি যেহেতু দীর্ঘ সময় কোর্ট কভার করেছি, জাজমেন্টের কপি কবে পাবেন আপনি এটা কিন্তু কেউ বলতে পারে না, এক্সেপ্ট যেই জাজরা ওনারা লিখবেন কপি ওনাদের, এবং এটা ওনাদের একটা নিজস্ব এই ব্যাপারে এক ধরনের একটা আছে, এখতিয়ার আছে। ইয়েস, এখন মনে করেন আপনি দাবি উঠেছে এবং একটা দেখেছেন এরপরে একটা এই অপারেশনাল যে পোর্শনটার ওটা একটা আংশিক তারা রিলিজও করে দিয়েছেন। এখন একটা কথা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন একদম সর্বোচ্চ আদালত কেন এটা স্থগিত না করে হাইকোর্টের আদেশটা বহাল রেখেই তারপরে শুনানিটা অগাস্টে নিয়ে গেল, ঠিক আছে, এরপরে তো আরেকটা পিটিশন এসে স্থিতাবস্থা দিয়ে স্থগিত করেছে, কিন্তু কোনো কিছুতেই কিন্তু ওই আবেগের মধ্যে যারা আছে তাদের কোনো কিছু কিন্তু তাদের ওই জায়গাটায় কোনো দেখা যাচ্ছে না, তারা তাদের জায়গাটা একদম স্থির হয়ে রয়েছে। তখনই ওই যে ওই প্রশ্নগুলো এসেছে যে দাবি পাল্টাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে কার কাছে প্রতিকার চাই এটা পাল্টাচ্ছে, এবং যে যৌক্তিক একটু আলোচনার জায়গাগুলোও আছে সেটাও শুনতে চাচ্ছে না, সেই জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন প্রশ্ন যেমন ওই প্রান্তেও আছে। আবার এই প্রান্তে হচ্ছে যে সরকার তো যথেষ্ট সময়ও পেয়েছে, সময়ে সরকার কিন্তু ছেলেদেরকে একটু ডেকে পারতো না, ডাকতে পারতো, এটা আমি ব্যক্তিগত মত, আমি জানি না যে যেখান থেকে দেখে একটু মানে যেই আলোচনায় যেই ব্যাখ্যাগুলো টকশোতে দেওয়া হচ্ছে, যে ব্যাখ্যাটা পার্টি অফিসে বসে দেওয়া হচ্ছে, যে ব্যাখ্যাটা মন্ত্রী হিসেবে একটা আলোচনা অনুষ্ঠানে দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাটা যদি ছেলেদেরকে যারা আছে সমন্বয়ক শুরুতে 4-5-6 জন তাদেরকে ডেকে যদি পরিষ্কার বলা হতো, মনে করছেন সেটা করা যেত। কিন্তু জুলফিকার আলী মানিক, আমি আরেকটু, আপনি তো একসময় আদালত কভার করেছেন, এখানে নিউজ সংগ্রহ করেছেন, আপনি করতে গিয়েও অনেক বুঝেছেন, আমি আদালত সম্পর্কে বুঝি না, আমার অনেক সাধারণ দর্শক আছে তারাও বুঝেন না, আমাদের মতো যারা কম বুঝি তাদের জন্য এই উত্তর নিঃসন্দেহে দিবেন। সেটা হচ্ছে দুইটা জায়গায় এখন আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষই তো অ্যাপিল করলো, তো সেটা যখন রাষ্ট্রপক্ষ করলো তার মানে তো তারা ওই যে রিটটা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে গিয়েই তো তারা অ্যাপিল করলো, তারা মামলাটা লড়বেন। সেইখানে তো কোটা বাতিলের যে পরিপত্র ছিল 2018 সালে সেটার জন্যই করা হলো, সেটার যখন স্থিতাবস্থা দিল তার মানে তো 2018 সালে পরিপত্রই এখন বহাল আছে। সেক্ষেত্রে আন্দোলন যদি বাতিলের জন্য হতো আন্দোলন থেমে যেতে পারত, আর আন্দোলন যদি পরবর্তীতে শিফট করে সংস্কারের জায়গায়, তাইলে আবার রাষ্ট্রপক্ষ, এটা অনেক বিশেষজ্ঞ বলছেন, আমি তো আর বুঝি না, বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপক্ষ যদি তাহলে ওই অ্যাপিলটা উইথড্র করে নিত, তাহলে পূর্ণাঙ্গ রায় যেটা এসেছিল যে সরকার চাইলে ওখানে পরিবর্তন এটা করতে পারবে, মানে তারা চাইলে বাড়াতে পারবে, কমাতে পারবে, তাহলে এইটা পূর্ণাঙ্গভাবে ওই রায়টা ওইভাবেই আসতো, আসার পরে সরকার নতুন একটা সেই পরিপত্র আবার জারি করতে পারতো, অর্থাৎ সংস্কারের জায়গায়, কিংবা তারা কমিশন করতে পারতো, নানান কিছু করতে পারতো। আর সেটা যদি শিক্ষার্থীদেরকে বোঝানো যেত তাহলে এই তাজা 6 প্রাণ ঝরে যাওয়ার মতো ঘটনা বা এই অস্থিতিশীলতা তৈরি হতো না। সেই জায়গাটা আপনাকে একটু শুনতে চাই। দেখেন, একটা জিনিস আমার কাছে এখন একটা প্রশ্ন, আন্দোলনকারীরা কোটা নিয়ে যা দাবি করছেন, আমি কিন্তু সরকারের অবস্থান কোথাও তাদের সাথে পার্থক্য দেখি না। 18 সালে আন্দোলনকারীরা সংস্কার চেয়েছে, না, অনেকেই পার্থক্য দেখছেন না, আমি দেখছি না, কেন বলে দিচ্ছি।
18 সালে তারা সংস্কার চেয়েছে, প্রধানমন্ত্রী বাতিলই করে দিয়েছে, জি। ওরা খুশি তালি দিতে দিতে চলে গেছে। আচ্ছা, এখন যেই পরিপত্রে বাতিল হয়েছে, হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে দিয়েছে, ঠিক আছে, তাহলে কোর্ট কিন্তু গেছে হচ্ছে অন্য পিটিশনের জায়গায় পরিপত্র বাতিল। সরকারের কিন্তু এখানে সরকার তো কোর্টের, হাইকোর্টের অর্ডারকেই চ্যালেঞ্জ করেছে, অর্থাৎ সরকার অ্যাপিলেট ডিভিশনেও চায় যে আমি যে পরিপত্র বাতিল করেছি ওটা বাতিলই থাক, অর্থাৎ সরকার কোটাটারই বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। জি। এখন তো অ্যাপিলেট ডিভিশনে এটা যেহেতু আপনি চলে গেছেন, আপনার তো অ্যাপিলেট ডিভিশনে শুনতে হবে ম্যাটারটা। ইয়েস, এখন হয়তো আপনি সাধারণ নাগরিক হিসেবে যে কেউ বলতে পারে এটা তো অগস্টে ফেললেন কেন, আপনার তো ক্ষমতা আছে, এটা একটু আগে শুনে ফেলেন, রাইট? যেমন হাইকোর্ট যেমন খুব দ্রুত এক অংশ ছেড়ে দিয়েছে যেন জিনিসটা ইয়ে করার জন্য, ওই প্রশ্নগুলো এখন মনে করেন একটা জিনিস মনে রাখবেন যে আদালত তো তার মতো করে চলবে, আপনি আদালতকে তো, বাট আদালতের অনেক ক্ষমতাও আছে, এটাও সত্য, সে অনেক কিছু জনগুরুত্ব বিবেচনা করেও অনেক সময় অনেক সিদ্ধান্ত আদালত কিন্তু নিতে পারে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু আপনি যদি আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে আন্দোলনকারী বনাম সরকার, আমি কিন্তু দাবি এবং সরকারের পদক্ষেপে কোথাও কিন্তু আমি তাদের মধ্যে পার্থক্য দেখছি না। তাহলে কথা হচ্ছে যে পার্থক্য না থাকলে প্রশ্ন হচ্ছে আন্দোলনকারীরাও কেন ওইটা দেখলেন না। আবার এখানে আমি আরেকটা প্রশ্ন বলি যে সরকার নানান জায়গায় বক্তব্য না দিয়ে সরকার তাদেরকে একটু ডেকে পুরো জিনিসটা একটু প্রাইভেটলি যদি বুঝিয়েও দিত, প্রাইভেটলিও না, আপনি মিডিয়াকেও সামনে রাখেন, রেখে আপনি পরিষ্কার বলে দেন বাবা এই ব্যাপার। আমি আপনাকে আরেকটু শুনি জুলফিকার আলী মানিক, আপনিও বললেন, আপনি বললেন যে এটা আমার ব্যক্তিগত মত যে ওদেরকে ডেকে কথা বলা যেত, আবার আপনি এটা বলছেন এবং আপনার মতো করে যারা ভালো বোঝেন তারা অনেকেই বলছেন যে আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না, কারণ সরকার ওখানে অ্যাপিল করে বসে আছে, রাষ্ট্রপক্ষই তো করেছে, আবার সেই পরিপত্র মানে সবকিছু মিলিয়ে বা সংস্কারের জায়গাটাও আছে, তাহলে ফারাকটা তৈরি হলো কোথায়? সেক্ষেত্রে এখনো কি কোনো সম্ভাবনা রয়েছে আলোচনার কোনো পথ? দেখেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, পৃথিবীতে অনেক বড় বড় বিরোধ এবং অনেক পুরনো বিরোধ কিন্তু কোনো না কোনো সময় ডায়ালগের মাধ্যমেই মীমাংসাটা হয়েছে। সহিংসতা বা যুদ্ধ কিন্তু বিরোধী বাড়ায়, এটা কিন্তু কখনো বিরোধ কমায় না। এটা কিন্তু একদম, এটা এমন না যে আমি আপনাকে একটা দারুণ কথা বলছি, এটা সমস্ত পণ্ডিত জনেরাই জানেন, এটা ইতিহাসও জানে। ফলে ডায়ালগই যেহেতু মীমাংসার পথটা তৈরি করে, দূরত্ব গ্যাপটা সংকুচিত করে, আমি কিন্তু এখনো মনে করি যে ডায়ালগের জায়গায় কিন্তু এখনো আছে, এমন নয় যে পৃথিবীতে, রাইট? এবং আমি আরেকটা জিনিস বলি যে এই যে যেটা নিয়ে আপনি আরেকটা বিষয় যে আমাদের কনসার্ন, সেটা পড়ালেখা। একটা জিনিস একটু দেখবেন যে কোথায় একটা টিউনিংটা কোথায় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়ানো বন্ধ করে দিয়েছেন এক পর্যায়ে, তারপরে ছাত্ররা কোটার এক জায়গায় এসে বললে আমরাও পড়বো না, কিন্তু ইউনিভার্সিটি আগে থেকেই বন্ধ, কিন্তু শিক্ষকরা পড়াচ্ছেন না। ফলে ছাত্ররা যখন বলছে আমরা পড়বো না, তার আগে থেকেই পড়ালেখা বন্ধ, শিক্ষকদের পেনশনের দাবিতে। এবং ইয়েস, আমরা হয়তো এই প্রজন্ম এইসব দেখে অভ্যস্ত না, আমরাও চাই না এগুলি হোক, কিন্তু ওই যে যেটা সৌরভ ভাই বললেন, এরশাদের আমলে জানেন তো একটা ইন্টারেস্টিং টার্ম ছিল এরশাদ ভ্যাকেশন। এরশাদ ভ্যাকেশন কেন? আন্দোলনের কারণে, এরশাদ বিরোধী আন্দোলনের কারণে 9 বছরে অসংখ্যবার এই কিছুদিন পর পর এই বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দিত। এই জায়গাটার আলোচনাটা আমি একটু করতে চাই, কিন্তু আপনার কাছে পরে আসি, কারণ তখন কতটা ক্ষতি হয়েছিল তার থেকে এখন আমাদের কতটা ভাবা দরকার সেই আলোচনাটাও করতে চাই। কোটার জায়গাটায় নিয়ে যে এক ধরনের কনফিউশন আছে, এটা আলোচনাটাও করতে চাই, কিন্তু তার আগে সোহরাব হাসান, আপনাকেও ঠিক এই জায়গাটাই শুনতে চাই যে ফারাক তো আসলে নেই এবং খুব সুস্পষ্ট, একবার স্থগিত করা হলো, তার মানে তো 18 সালে পরিপত্রই রয়েছে। আমি সেটাও একটু আপনার কাছেও শুনতে চাই, পাশাপাশি ওই যেটা বলেছিলাম জুলফিকার আলী মানিককেও শুনতে চেয়েছি যে সুযোগ ছিল কিনা অ্যাপিল উইথড্র করার। ধন্যবাদ। অ্যাপিল প্রত্যাহারের সুযোগ ছিল কিনা আইনি বিষয়, যেটি জুলফিকার আলী মানিক বললেন, বা এটিকেও হয়তো বলবেন যে সুযোগ ছিল বা এখনও আছে। বিষয়টা হচ্ছে এখানে আরেকটি বিষয় যে আন্দোলনকারী যে পক্ষ আর সরকার একটা পক্ষ, পারস্পরিক আস্থার সংকট আছে এখানে শুরু থেকে। ফারাকটা হচ্ছে আস্থার জায়গায় শুরুতে। এখন আস্থার জায়গায় এরকম যে সরকারের ভিতর যে কোনোভাবেই সরকারি নেতাদের বক্তৃতা বিবৃতিতেই এটি প্রকাশিত হয়েছে যে সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের আন্দোলন বা কোটা বাতিলের আন্দোলনকে ঠিক কোটার আন্দোলন হিসেবে দেখেনি। এর মধ্যে শুরু থেকেই রাজনৈতিক অনুপ্রবেশ, রাজনৈতিক পক্ষ বা রাজনৈতিক কোনো পক্ষভুক্ত হওয়া বা কারো রাজনৈতিক স্বার্থ হাসিল করা,
এমনকি সরকার বিরোধী আন্দোলন হিসেবেও দেখেছে, যে কারণে শিক্ষার্থীদের প্রতি যে আস্থা থাকার কথা ছিল সরকারের, যে এদেশের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তারা সরকারের কাছে এই দাবিটা জানিয়েছে এবং তারা প্রথম তো যে পরিপত্রটা আবার পুনর্বহাল হোক, এই তো। কিন্তু সরকারের অনেক নেতার বক্তব্যে কিন্তু মনে হয়েছে যে তারা প্রতিপক্ষ, এটি একটি। আবার শিক্ষার্থীদের মধ্য থেকে যে আস্থার অভাব, সেটা এখানে যে সরকার এই যে আদালত একটা রায় দিল অথবা সরকার আরেকটা পরিপত্র জারি করলো, আগের পরিপত্রের বিরুদ্ধে যেহেতু রিট হয়েছে, ওটাকে যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, আবার নতুন যে সিদ্ধান্ত হবে, নতুন যে রায় হবে অথবা পরিপত্র যে জারি হয়, সেটাও তো চ্যালেঞ্জ হবে। তো সুতরাং তারা বলেছিলেন যে তাহলে একটা আইন করা হোক, আইন করলে জাতীয় সংসদেই করতে হয়। এখন এই সবটা নিয়ে এই যে আস্থার সংকট, সেটাও কিন্তু আলোচনা করলে দূর হতো, আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা যেত। এখনও কি সময় নেই? যেমন প্রধানমন্ত্রী যে ভাষণটি দিলেন 6 জন মানুষ মারা যাওয়ার পরে, ধরেন যদি এরকম একটি আহ্বান সরকারের পক্ষ থেকে আন্দোলনের সূচনায় থাকতো যে তোমাদের সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু এই বিষয়টি এখনো বিচারাধীন আছে, তাই সুতরাং বিচারাধীন বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, সেই জায়গাটায় বললেন। কিন্তু এখন একদম সব শেষ, আমরা যখন এই আলোচনাটা করেছি, তার আগে যে একদম সর্বশেষ এই আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে যে প্রেস ব্রিফ করা হয়েছে, সেই ব্রিফিংয়ের জায়গাটায় তারা তো এরকম বলেছে যে সরকারের পক্ষ থেকে একটা দৃশ্যমান সমাধানের পথ তারা দেখতে চায়, তারা আবার শিক্ষাঙ্গনে ফিরতে চায়, তারা তাদের পড়ার টেবিলে ফিরতে চায়। সেই ক্ষেত্রে তারাও কি ইঙ্গিত করলো যে তাহলে আমরা একদিকে আন্দোলন চলবে, আবার আর একদিকে আমরা এই আলোচনাটাও চালিয়ে নিয়ে যদি কোনো সমাধানের পথ বের হয় তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব, এরকম ইঙ্গিত করলেন কিনা তারা? না, তা তো করলেনই। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নয়, রাজনৈতিক কোনো দলের সম্পর্ক নেই, তাদের কোনো এজেন্ডার সম্পর্ক নেই। আমরা আন্দোলন করছি, আমাদের যে বিষয়টা আসছে সেটাও আসা উচিত না, মেধা না কোটা, মানে এই বিতর্কও কিন্তু আসা উচিত নয়। এমনকি মুক্তিযোদ্ধার পক্ষে বা মুক্তিযোদ্ধার বিপক্ষে এই বিতর্ক আসা উচিত না। কারণ আজকে যারা আন্দোলন করছে স্বাধীনতার 53 বছর পর, তাদের সাথে 71-এর যারা স্বাধীনতা বিরোধিতা করেছেন, রাজাকার হিসেবে পরিচিত, তাদের দূরবর্তী সম্পর্ক নেই। সুতরাং তাদেরকে আমি মনে করি যে সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলার নানা কৌশল থাকে না, সেই কৌশলে বোধহয় ভুল ছিল এবং যে কারণে পরিস্থিতিটা এতটা উত্তপ্ত হয়েছে। আজকে দেখুন সারা বাংলাদেশ বন্ধ, তা এই পরিস্থিতি তো কাম্য না কোনোভাবে। এবং সেটি একটি রাজনৈতিক আন্দোলন হতো যে সরকারকে উৎখাত করতে চায়, তারা তো সরকারকে উৎখাত করতে চায় না। তাদের একটা দাবি, ছোট্ট দাবি হচ্ছে যে কোটার সংস্কার হোক। এবং সেটাও কেন, এটাও কিন্তু আমাদের যে আর্থসামাজিক বাস্তবতায় যদি দেখি, এই যে আমি একটা লেখা পড়ছিলাম যে একজন বন্ধুর, যে বাংলাদেশে কোটা নিয়ে এত তীব্র আন্দোলন কেন বা এত তীব্র আবেগ কেন শিক্ষার্থীদের? কারণ অন্য কোথাও জায়গা নেই। আপনি বেসরকারি খাত বলুন, সেই মিডিয়া থেকে শুরু করে যে কোনো নির্ভরতা নেই, চাকরির অন্তত চাকরির নির্ভরতা নেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আর আমাদের বেসরকারি প্রতিষ্ঠানও চলে সামন্তীয় কায়দায়। সুতরাং সরকারি প্রতিষ্ঠানগুলো এক ধরনের আইনি কাঠামোয় চলে। এই যে দৃশ্যমান সমাধানের পথ, যেটা তাদের প্রেস ব্রিফিং থেকে এসছে, সেই জায়গাটা আপনি স্পষ্ট করলেন। আমি একটা বিরতি নিব, বিরতি থেকে এসে যে জিনিসটা জানতে চাইবো সেটা আগেই বলে রাখতে চাই। তাহলে একদিকে শিক্ষার্থীরা ইঙ্গিত করলো, সেই ইঙ্গিত বা যদি বলি আহ্বান, যেভাবেই বলি না কেন, সেইটাতে সরকার কতটা সাড়া দিবে সেটাও একটু শুনতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানে আবার 7 আগস্ট পর্যন্ত তাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং তারা হতাশ হবে না, আদালতের কোনো কথায় হতাশ হবে না, এমনটা তিনি প্রত্যাশা করছেন, সেভাবে তিনি বলেছেন। তাহলে সেই আহ্বানে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাড়া দিবে না, কার আহ্বানে কে সাড়া দিবে এটাও একটু শুনতে চাই, কিন্তু আমি বিরতিটা নিয়ে আসি। সম্মানিত দর্শক, নিটোলটাটা 21 রাতের সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। শেষ করে আমরা খুব দ্রুতই ফিরবো, সাথে থাকবেন।
আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডট 21 রাতের আজকের আয়োজনে। আজকের যে আয়োজন সেটা হচ্ছে কোটা আন্দোলন যেটা চলছে, চলমান যে আন্দোলন রয়েছে এবং সেই জায়গাটা থেকে দেশের মধ্যে এক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং অনেকে একটা অস্থিতিশীলতার যে এক ধরনের গন্ধ পাচ্ছেন। সেই জায়গায় শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ শিক্ষা কার্যক্রম কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক দিন ধরেই বন্ধ। পাশাপাশি একদম ঢাকায় যদি বলি, প্রাথমিক সেই শিক্ষা সেই পর্যায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেই আলোচনাই করছি আমি। সোহরাব হাসান, আপনার কাছে আসি। প্রশ্নটা তো রেখেছিলামই, কার আহ্বানে তাহলে কে সাড়া দিবে বলে আপনি মনে করছেন? শুনুন, রাষ্ট্র তো বাংলাদেশের 17 কোটি মানুষের, এবং 17 কোটি মানুষ এই রাষ্ট্র পরিচালনার একটা সরকার থাকে, প্রশাসন পরিচালনার জন্য। তো সরকারকেই কিন্তু দেখতে হবে এই অংশীজনদের কার দাবি কি, কার আবেগ কোথায়, কার কি বলে অধিকার, সবটার সমন্বয় করেই কিন্তু তাকে সামনে এগোতে হবে এবং সমস্যার সমাধানের পথ বের করতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণে 7 আগস্টের কথা বলেছেন। এখানে জুলফিকার মানিক আছেন, তিনি বলতে পারবেন যে এটি কি এগিয়ে আনা সম্ভব না? যদি সরকারই তো আবেদন করতে পারে, যে সরকার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যে আমরা শুনানিটা এগিয়ে আনার আবেদন জানাই, সিদ্ধান্ত নেবে আদালত, কিন্তু এই এগিয়ে আনার আবেদন জানালেও সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে একটা বার্তা যাবে যে সরকার সমস্যার সমাধানে চেষ্টা করছে বা আগ্রহী। আবার একইভাবে সরকারকেও এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় ছাড়া, তারা হল ছাড়া এবং মানে বিচ্ছিন্নভাবে তারা অনেকে কি বলে যারা ঘর বাড়িতে যেতে পারেন, তারা নিজস্ব বাড়িতে যেতে পারেনি, তারা হয়তো মেসে উঠেছে বা ঢাকায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, এই পরিস্থিতি। সুতরাং আমরা যদি এই মুহূর্তে তাদের কাছেও সমান যুক্তি এবং সমান যুক্তি আশা করি, সেটা একটু কঠিন। যে তারা কিন্তু এবং 6 জন শিক্ষার্থী সহ এবং সাধারণ মানুষও মারা গেছে। তাদের বিষয়টা একটু বোধহয় প্রধানমন্ত্রীর ভাষণে যদিও আহ্বানটা আছে, কিন্তু আমি মনে করি যে সংকটের গভীরতা সেটি বোধহয় ভাষণে পুরোপুরি আসেনি। আর কিন্তু ভাষণে না আসলেও যে সমাধান হতে পারবে না, এখন আজকে সরকার যদি এটি তার প্রতিপক্ষের আন্দোলন হিসেবে দেখে, তাহলে কিন্তু সমাধান দুরূহ হবে। আর যদি এটি দেখে না, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এখানে অন্য কেউ স্বার্থ হাসিলের চেষ্টা করলেও সেই সুযোগ দেওয়া হবে না, তাহলে সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব একটি সমঝোতায় আসা, সেখানে আইনগত যে সমস্যা আছে সেটাও সমস্যার সমাধানের পথ করে নিতে হবে। জি, আপনি একদম স্পষ্ট করলেন। আমি জুলফিকার আলী মানিক, আপনার কাছে ওই একই প্রসঙ্গে একটু শুনতে চাই। আপনার কি মনে হয়, কার আহ্বানে কে সাড়া দিবে বা কার আহ্বানে সাড়া দেয়াটা কার সবচেয়ে বেশি দায়িত্ব বলে আপনি মনে করছেন? না, দায়িত্বের জায়গায় তো সবসময়ই সবচেয়ে বেশি দায়িত্বশীল যে তার উপরেই দায়িত্ব সবচেয়ে বেশি বর্তায়। ফলে আপনি সেখানে কম থাকলেও লোকে তাকেই বলবে যে তার দায়িত্ব বেশি। ফলে এখানে সরকারের একটা দায়িত্বের জায়গায় আপনি যেটা আগের বার প্রসঙ্গ বলেছিলেন বা সোহরাব ভাই বললেন যে অগাস্টের শুনানিটা আগানো যায় কি না, মানে এই দেখেন যে রাষ্ট্রপক্ষের কিন্তু সুযোগ আছে জাস্ট শুনানিটা একটু আগানো যায় কিনা এই আবেদন করার, সেটা তো সিদ্ধান্ত আদালতের, কিন্তু আপনি আবেদন করার সুযোগ কিন্তু সবসময় আছে। ফলে যদি আপনি এই যে গ্রেটার পাবলিক ইন্টারেস্ট যেটা বলে, মানে একটা বৃহত্তর জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে যদি রাষ্ট্রপক্ষ বলে যে যেহেতু আমার হাইকোর্টের পুরো জাজমেন্টটা বেরিয়ে গেছে, সো এখন যদি এটাকে এগিয়ে এনে এটার একটা দ্রুত শুনানি করে, পুরো দেশ উত্তপ্ত, হ্যাঁ সেটা ওই যে জনগুরুত্বপূর্ণ, কারণ আপনার তো সবকিছুই তো রাষ্ট্রের দেশের ভেতরে, কোনো কিছুকে আপনি আলাদা করে দেখবার কোনো সুযোগ নাই। সেই জায়গায় তো রাষ্ট্র আবেদন করার সুযোগ আছে রাষ্ট্রের। তবে আগে একটু যোগ করি, এক্ষেত্রে প্রধান বিচারপতির বক্তব্যে কিন্তু এটাও এসেছে যে এরকম তো আইনিভাবে কিন্তু তার আহ্বান করার কথা না যে শিক্ষার্থীরা এসে তাদের বক্তব্য আদালতে বলতে পারে। সেক্ষেত্রে আদালতের পক্ষেও তো ইতিবাচক শিক্ষার্থীদের জন্য যারা এই যে আন্দোলন করছে, দাবি আছে, সবার জন্য আদালতের দুয়ার খোলা। ফলে তারা যা বলতে চায় আদালতে এসেও কিন্তু তারা বলতে পারে, সেটা আদালতের একটা নিজস্ব নিয়ম আছে।
আইনজীবীর মাধ্যমে, সেটাই। সো উনি ওই জায়গায়ও একটা আহ্বান জানিয়েছেন। এখন যেটা হয়েছে কি, ওই যে আমার কাছে যেটা ইয়ে হয়, অর্থাৎ তাহলে তো ইতিবাচকই মনে হচ্ছে। মানে এখন আপনি ইতিবাচক মনে করলে হবে না। রাস্তায় যে ছেলে মেয়ের আন্দোলনটা করছে, আমি বলেছি না যে আপনি যখন আবেগ দ্বারা তাড়িত হতে থাকেন তখন কিন্তু অনেক বোধ, অনেক তথ্য, অনেক রেশনাল বা যৌক্তিক চিন্তা তখন কার্যকর থাকে না। কিন্তু এখানেই হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে আপনি মনে করেন এই 5-10 হাজার লোকের মধ্যে এই ইকুয়ালি পাবেন না রেসপন্স, কিন্তু ওখানে হচ্ছে কিছু দায়িত্বশীল নেতৃত্বের ভূমিকা, মানে রেসপন্সিবল লিডারশিপ হচ্ছে আবেগ দ্বারা চলছে বটে, কিন্তু আমাকে খুব যৌক্তিকভাবে চিন্তা করতে হবে যে কোনটা সঠিক কৌশল। কারণ এই যেটা বারবার সৌরভ ভাই বললেন যে আন্দোলনের লক্ষ্যটা কি, কোটা সংস্কারিত, এর বেশি তো কিছু নয়। তো কোটার সংস্কারই যদি, তাহলে একটা হতে পারে, এখন আপনি অনেকে এক্সপেক্ট করতে পারে যে বাচ্চারা কি 1 মাস একটু ধৈর্য ধরতে পারে না, আচ্ছা ধরলাম না, পারে না, ওরা অনেক বেশি আবেগতাড়িত, ওরা অনেক বেশি ওই যে অনিশ্চয়তায় ভুগছে, আস্থাহীনতায় ভুগছে। তাহলে এই যে হাইকোর্টের জাজমেন্টে যেহেতু বেরিয়ে গেছে, তাহলে রাষ্ট্র হয়তো এখন অ্যাপিল করে বলতে পারে যে মাই লর্ড, এটাকে অগাস্টে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাস্তবতা দেখে আপনি একটু আগে এনে শুনে দেন। সেটা যদি কোর্টও চায়, আই এম নট শিওর যে কোর্ট হয়তো রোববারও শুনে ফেলতে পারে। মানে সেই সুযোগ যে নেই তা না, কিন্তু পুরো ক্ষমতাটা বা এখতিয়ারটা, ক্ষমতা নেই, এখতিয়ারের জায়গাটা কোর্টের, বাট রাষ্ট্রের আবেদনের সুযোগ আছে। এটা হচ্ছে আমি মনে করি একটা জায়গা। এখন এই যে এখন কে কতটুকু রেসপন্স করবে, অনেক সময় হয় না যে আপনি হয়তো সব কিছুতেই রেসপন্স করছেন, কিন্তু আমি যখন আপনার প্রতি একদম বিমুখ হয়ে গেছি, না তোমার দিকে তাকাই দেখবো না, তখন হয়তো আপনি কোনো কিছুই আর শুনতে চান না। কিন্তু সেই জায়গাটায় আপনার এখন দ্বিতীয় অংশটা শুনতে চাই। সেই জায়গাটা যখন শিক্ষার্থীদের, এই আন্দোলনকারী শিক্ষার্থী, এইভাবেই বলতে হবে কারণ সব শিক্ষার্থী তো আর এই প্রেস ব্রিফিং করেনি, সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং থেকে যখন এই ধরনের কথা বলে যে সরকারের পক্ষ থেকে আমরা দৃশ্যমান সমাধানের পথ দেখতে চাই, আলোচনার ইঙ্গিতও তারা দিয়েছেন, সেখানে যদি এমন হয় যে তাদেরকে সরকার, আপনি মনে করেন কিনা যে সরকার তাদেরকে ডেকে যদি 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদেরকে বুঝাতে পারে, বলতে পারে, কারণ যারা সমন্বয়ক এই আন্দোলনে সমন্বয় ঘটাচ্ছে তারা তো যদি বুঝে আসে, তারা আবার তাদের সাথে যারা রয়েছে তাদেরকে বুঝাতে পারবে, সেই সুযোগটাও আসলে কতটা রয়েছে বা চাইলেই এখানেও একটা সমাধান মিলতে পারে, এই জায়গাটা শুনতে চাই। আমি মনে করি এই যে ডায়ালগ বা আলোচনা বা সংলাপ, এই সুযোগ কিন্তু আরো আগে অনেক বেশি ছিল। হ্যাঁ, এখন নেই তা না, কিন্তু এখন সিচুয়েশনটা আরো একটু গুমোট হয়ে যাওয়ার পরে যেটা হয় যে যখন হয় না যে অভিমান তৈরি হয়, অভিমানে না তোমার কথা শুনবো না বা তোমার সাথে কথাও বলবো না, হয়ে যায় না তো। কিন্তু ওই জায়গায়ও কিন্তু যার রেসপন্সিবিলিটি বেশি, ওই অভিমান ভাঙিয়েও কিন্তু কথা বলতে আনার দায়িত্বও কিন্তু তার উপরে না। কিন্তু যদি এখানে যদি সেই শিক্ষার্থী সমাজ যদি বলি যে অভিমানটা আমি করেছি এবং আমি আবার আমার বক্তব্যে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে না আলোচনা হতেই পারে, এরকম ইঙ্গিতটা আমি দিয়ে রাখলাম, তখন সেই সুযোগটা আরো তৈরি হয় না? অফকোর্স, যদি আপনি শিক্ষার্থীরা তো সেই ইঙ্গিত দিয়েছে কিছুটা, রাইট, শিক্ষার্থীরা তো সেই ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেটাকে তো আপনার এই যেই পাশ থেকে উদ্যোগ নেওয়া, সেই পাশ থেকে একটা উদ্যোগও নিতে হবে। শিক্ষার্থীরা কি বঙ্গভবনে যায়নি? গিয়েছে তো। তো বঙ্গভবনে কি তাদের স্মারকলিপিটা নেওয়া হয়নি? নিয়েছে তো। এখানে যেহেতু তারা রাষ্ট্রপতিকে দিয়েছে, রাষ্ট্রপতিও কিন্তু এক ধরনের একটা করতে পারেন, তিনি কি প্রধানমন্ত্রীকে তিনিও কমিউনিকেট করতে পারেন যে এই দিক থেকে একটা উদ্যোগ দ্রুত নেওয়া হোক। সো সমস্ত সুযোগ আছে। জিনিসটা হচ্ছে মান অভিমানের পর্যায়ে খুব রিজিড থাকলে কোনো সুযোগ নেই, আর আপনি যদি বলেন না আমি সমাধান চাই, তাহলে কিন্তু সব ধরনের সুযোগই কিন্তু সবসময় আছে। আমি মনে করি সেই বঙ্গভবনের কথা বললেন, তো এইখানে আরেকটা বিষয় যে আলোচনাটা রয়েছে যে শিক্ষার্থীরা যখন বলেছে যে 24 ঘন্টার আলটিমেটাম, তারা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, তখন আসলে কোন দিক থেকে ভাবা হলো, তাদের ইমোশনটা যদি বলি বা তাদের যে সেন্টিমেন্ট কতটা ভাবা হলো? কারণ 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীরা আবেগের বশবর্তী হয়ে দিতে পারে অনেকে বলছেন শিক্ষার্থীরা 24 ঘন্টার আলটিমেটাম রাষ্ট্রপতিকে দিতে পারে না, এটা এক ধরনের অধ্যত্ব। এখানে আসলে তাহলে কি ঘটলো? দেখেন, আন্দোলনের ভাষা তো আসলে আন্দোলনে একটা ওই যে বলে যে একটা আন্দোলনের টেম্পু তৈরি করতে হবে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, করতে হবে। তো এই যে 24 ঘন্টা আলটিমেটাম, এখন আন্দোলনকারীরা অনেক কিছুই করতে পারে। ওই যে বললাম তো, এখন আপনি যদি এমন একটা জায়গায় আসেন যে আমি কোনো যৌক্তিক আলোচনা শুনতে চাই না, তাহলে কিন্তু হবে না। ওই যে আমাদের আগে বলতো না, গ্রামের সালিশ মানি তালগাছ আমার, সালিশ মানি তালগাছ আমার হলে তো ওইটা আর কোনো সালিশের জায়গায় থাকে না। ফলে এখানে যেটা হয় যে দুইজনের মধ্যে একটা যৌক্তিক জায়গায় আসার মানসিকতা থাকতে হবে। কোন ভাষায় কে কি আলটিমেটাম দিল ওইটা আর এখন আলোচনার আমি মনে করি না কোনো ব্যাপার আছে। কালকে যদি আপনি প্রধানমন্ত্রীর যে বক্তব্য যেটা,
সবাই শুনেছেন, সেখানে কিন্তু উনি একটা জিনিস বলেছেন যে ছাত্রছাত্রীরা যারা কোটার আন্দোলনে এসেছে আর কি স্বতঃস্ফূর্তভাবে, মানে উনি একটা জায়গা মনে করেন এই আন্দোলনকারীরা কেউ কিন্তু কোনো সহিংসতার মধ্যে নাই, যারা সন্ত্রাস করতে চায় তারা এখানে সুযোগটা নিয়ে নিয়েছে। ফলে উনি কিন্তু আন্দোলনকারীদের ওই জায়গাটায় কোনো ব্লেমের জায়গায় উনার ভাষণে উনি আনছেন না। কিন্তু কথা হচ্ছে আপনি এই সমস্ত জিনিস ঠান্ডা মাথায় বিবেচনা করবেন কি করবেন না, এটা নির্ভর করে হচ্ছে আপনি নিজে আসলে কোন মানসিক চিন্তার অবস্থানে আছেন। এবং সেই তৃতীয় যদি কোনো সন্ত্রাসী গ্রুপ সুযোগ নেয়ও, তাহলে যদি সমাধানটা মেলে তাহলে তারাও তাদের সেই যদি বলি যে ঘৃণ উদ্দেশ্য চরিতার্থ করতে পারবে না, এরকমটাও তো আসলে বলছেন। সেই জায়গাটায় কতটা ভাবা হচ্ছে সেটাও একটি বড় আলোচনা। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই, একটু বিভ্রান্তি দূর করার জন্য এই আলোচনাটা আবারও তুলতে চাই, কারণ গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও মনে করি এই বিভ্রান্তি দূর করা দরকার। কোটা ব্যবস্থা নিয়ে কথা আসলে বিভিন্ন কোটা রয়েছে, কিন্তু সবার আগে মুক্তিযোদ্ধা কোটা এই জায়গাটায় এবং মেধার বিপরীতে কোটা এইটাকে একদম বিপরীত মেরুর দুটি শব্দ হিসেবে দাঁড় করানো হয়। আসলে এটা কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই এখনো, এবং রাজনৈতিক পক্ষগুলোই ক্ষমতাসীন বিরোধী বা অন্য রাজনীতিকরাই এই বিতর্কটা করেন। আজকে দেখুন, মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের সম্মান অবশ্যই জানানো উচিত রাষ্ট্রের। একই সঙ্গে আমরা যখন মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা কিন্তু শহীদদের কথা ভুলে যাই। মানে 30 লাখ শহীদ হয়েছেন, তো তাদের আমি এটা যুক্তির ক্ষেত্রেই বলি, যদি মুক্তিযোদ্ধাদের কোটা থাকে, সেটি সরকারি চাকরি হোক, ভাতার ক্ষেত্রে হোক, শহীদ পরিবারের ক্ষেত্রে নয় কেন? এবং শহীদ পরিবার কিন্তু আমরা প্রায় ভুলেই গেছি। এই যে যাদের আমরা সামনে দেখি, যেসব শহীদ পরিবার বা যারা রাষ্ট্রীয় নানা রকম জায়গায় যেতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, মানে এই বিতর্কের মধ্যেই না আনা এবং মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মান দেয়া, আর সেটি মানে এবং এর সঙ্গে এই যে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার ক্ষেত্রে রাজাকার প্রসঙ্গটাই বা কেন আসবে? মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, যুদ্ধ করেছে, মানে তারা জীবনের ঝুঁকি নিয়েছে, অথবা যারা জীবন দিয়েছেন শহীদ যারা, মানে তার সাথে এই এবং অন্য শুধু রাজাকার না, আমি তো অন্য কোনো মানে মুক্তিযোদ্ধা এবং শহীদদের সাথে তো অন্য এই জনমণ্ডলীর অন্য কারোর সাথেই তুলনা হওয়া উচিত না। তাদের জন্য আমরা দেশ পেয়েছি। সুতরাং এই বিষয়টি হচ্ছে কি আমরা রাজনৈতিক, আমি স্পেসিফিক এইটা একটু তুলতেই চাই যে দীর্ঘ বছর সাংবাদিকতা করে এসেছেন এবং সাংবাদিকদের উপরেই যখন দায়টা চাপানো হয় যে আপনারাই বা এরকম সুনির্দিষ্ট প্রশ্ন করেন কেন, যে মুক্তিযোদ্ধার সাথে রাজাকার শব্দটা এনে এই তুলনার মধ্যে আপনারা যান কেন, তখন কি দায় আসলে আমাদের উপর পড়ে কিনা? সংবাদ মাধ্যম এটা আনে না, বরং রাজনীতিকরা আনে। সংবাদ মাধ্যম সেটা ব্যাখ্যা করতে চায় বা মানে ব্যাখ্যা চান তাদের কাছে, এবং সংবাদ মাধ্যমের তারা পরিষ্কার করেন, কখনো করেন না। হচ্ছে কি, আমরা এই রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চাই, রাষ্ট্রের যে উন্নতি সমৃদ্ধি সবাইকে মিলেই কিন্তু হতে হবে। এবং মুক্তিযোদ্ধাদের আবেগ, শহীদ পরিবারের আবেগ, সেটা আবেগটাও ধারণ করতে হবে। সেটা যাতে আমরা শুধু স্লোগানে না করি, শুধু রাজনৈতিক বক্তৃতা বিবৃতিতে না করি, শুধু অন্তরে ধারণ করি। এবং সেই অন্তরের ধারণটা কিন্তু আমি মনে করি প্রতিটি মানুষের মধ্যে। আজকের যে তরুণদের কথা বলছি, যে তরুণরা রাজপথে আছে, তাদেরকে কেন আমরা এভাবে চিহ্নিত করছি যে তারা সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে? তা অবশ্যই না। এবং তারা কিন্তু একই সাথে কথা বলছেন যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এর মধ্যে কিন্তু এটা হয় না যে সে নিজেকে রাজাকার বলছে, বরং তার ভিতর একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমি মনে করি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, রাষ্ট্রের সরকারে যারা আছেন, তাদের এই তরুণদের ক্ষোভ, এবং তরুণদের বাংলাদেশের যত আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, সবটাই কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আজকের তরুণদের আমরা অবমূল্যায়ন করা কোনোভাবেই ঠিক হবে না। এবং আপনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে সরকার আসলে এই আন্দোলনকে যদি তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে সেই হিসাবে ভাবে, তাহলে অন্যভাবে ভাবনাটা তৈরি হয়। আর যদি শিক্ষার্থীদের আন্দোলন সরকারের প্রথম উচিত সমাধান, তৃতীয় পক্ষ না আসতে পারে তার আগেই সমাধানটা করা, সেটাই উচিত বলে আপনি মনে করছেন। মোটামুটি শেষের দিকে আলোচনায় যখন চলে আসলাম, তখন জুলফিকার আলী মানিক, আপনাকে ওই আলোচনাটা যেহেতু অসমাপ্ত থেকে গেল, ওইটা একটু তুলতেই চাই।
এই যে একদম সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে গণ আন্দোলন গড়ে উঠেছিল এবং শিক্ষার্থীরাই শুরু করেছিল, সেটাতে আসলে শিক্ষা ব্যবস্থা কতটা ক্ষতি হয়েছিল? কারণ আমরা পরবর্তীতে শুনেছি যে চাকরির বয়সসীমা 27 থেকে 30-এ উন্নীত করার এই যে আবেদন, সেটা এসেছিল এই পরিপ্রেক্ষিতেই যে আমরা তো ওই সময় আন্দোলন করতে গিয়ে অনেক সময় হারিয়েছি। এখন তাহলে সেই ক্ষতিটার একটু তুলনামূলক আলোচনা করতে চাই। এরশাদ বলে তো এরশাদ 9 বছর ক্ষমতায় ছিলেন, তো 9 বছর অসংখ্যবার ভ্যাকেশন, ওই যে বললাম না এরশাদ ভ্যাকেশন বলে একটা ভ্যাকেশন ছিল, এই খুলতেছে 7 দিন পরে এই আবার বন্ধ করে দিচ্ছে, আবার 3 মাস বন্ধ, আবার একটু খুলতেছে আবার, বলে সেটা তো ভিন্ন প্রেক্ষাপট। এখন তো ঘটনাটা সেরকম না হলেও এটা ঠিক যে আপনি 17-18 দিন ধরে পড়ালেখা হয়নি এবং এখন অনির্দিষ্টকাল কবে খুলবে সেটা তো আমরা এখনো জানি না, মাত্র তো বন্ধ হলো। একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এই যে রায়, এটা এসেছিল 5 জুন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে জুলাইতে নেমেছে, কারণ শিক্ষার্থীদের একটা বড় সময় তাদের ঈদুল আজহা, তারপর গ্রীষ্মকালীন ছুটি, এত ছুটির পরে এসে তারা কিন্তু ক্লাসে ফিরতে পারেনি, সেইখানে ক্ষতির সংখ্যাটা অভিভাবকরা বেশি মনে করছেন। না, সেটা তো ঈদের ছুটি, সেটার সাথে আপনি এটাকে যোগ করেন না। এই ছুটিটা তো অনাকাঙ্ক্ষিত, ঈদের ছুটিটা কিন্তু কাঙ্ক্ষিত। ইয়েস, ওই ছুটির পরে এটা কাঙ্ক্ষিত ছুটি হোক আর এটা অনাকাঙ্ক্ষিত ছুটি হোক, দীর্ঘদিন শিক্ষার্থীরা ক্লাসে বসছে না, দীর্ঘদিন বসছে না হচ্ছে এই আন্দোলনের কারণে। ওটার সাথে এটা যোগ করে যদি দেখেন তাহলে তো অফকোর্স দীর্ঘদিন, তাই বলে তো তার যে আগের প্রাপ্য ছুটিটাকে নিয়ে তো আমার এখানে সমালোচনা করার কোনো কারণ নেই। সেখানে তার সেটা মিলছেও না। এখানে পড়ালেখাটা আগে বন্ধ করেছে শিক্ষকরা, তারপরে ছাত্ররা বন্ধ করেছে, রাইট? সো এই দুটো মিলেই এখন এই জিনিসটা হয়েছে। এখন স্কুলও বন্ধ, কলেজে বন্ধ, বিশ্ববিদ্যালয়ও বন্ধ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব বন্ধ, সবকিছু। ফলে এখন এটা তো ক্ষতি বটেই, যেটা হবে যখন খুলবে তো বটেই। চাপটা কার উপরে হবে? টিচারদের উপরে, কারণ তার যে সিলেবাস আছে ওটা তখন শেষ করার জন্য সময় কমে যাবে। চাপটা ছাত্রছাত্রীর উপরে, তার সিলেবাস দ্রুত পড়ে শেষ করে ঠিকমতো পরীক্ষা দেওয়া। তো এই যে আমরা যে এত ভালো পড়ালেখা, ভালো বিদ্যাপাঠ, ভালো মেধা চাচ্ছি, তো ওই একটা চাপ তো হয়ে যাই। এই চাপটা ক্ষতি তখন তাদেরকে হাহুতাশ করতে হবে, এবং কেউ কম পড়ে তখন সিলেবাস কমাও, এটা করো। করোনার সময় হয়েছে না, কম পড়ালেখা করিয়ে পরীক্ষা দিয়ে গিয়ে, তাহলে তার যে নলেজ গ্যাদারিংয়ের যেই একটা নির্ধারিত যে একটা সায়েন্টিফিক মেথড তৈরি করা হয়েছিল, ওই মেথডটা তো আসলে এখানে কাজে লাগছে না। তার এখানে নলেজ গ্যাদারিংয়ের ক্ষেত্রে কিছু কমও হতে পারে, তার এখানে তাড়াহুড়ো হতে পারে। সো সেই জায়গাটা তো একটা আছেই। প্লাস আপনি যদি ফাইন্যান্সিয়াল বলেন, ইনস্টিটিউটগুলোতে বেতন করি তো সবই দেওয়া হবে, কিন্তু পড়ালেখাটা হচ্ছে না, সেই জায়গায় তো একটা ফাইন্যান্সিয়াল ক্ষতি না এটা? যে আপনি বিদ্যালয় রাখা হয়েছে পড়ালেখা করানোর জন্য, পড়ালেখা হচ্ছে না, কিন্তু আপনি তো সবাইকে ঠিকই খরচ দিতে হবে। বাচ্চারা দেখুক, তাকে তো টিউশন ফি দিতে হবে। আমি 18 দিন ক্লাসে যাই নাই আন্দোলন করে, আমি 18 দিন টিউশন ফি দিব না, এটা তো আবার হবে না। সবই হবে, কিন্তু দেশে বহুমুখী ক্ষতি। কিন্তু কথা হচ্ছে আপনি ক্ষতি বুঝে আপনার সিদ্ধান্ত নেবেন, নাকি আরে ক্ষতি টতি এখন বাদ দাও, আগে আমি এইটাতে ঢালাওভাবে নেমে যাই, সেটা করবেন। সেটা শিক্ষকদেরও চিন্তার ব্যাপার, সেটা আপনি কোনো কিছু বলে কিছু প্রভাবিত করতে পারবো না। শেষ করব একদম 30 সেকেন্ডে। কিন্তু আমি জাস্ট একটা লাস্ট একটা বলি, ওই যে মেধা না কোটা, আমি একটা বলি, এই জায়গাটায় একটা দারুণ কনফিউশন তৈরি করা হয়েছে। কোটার সাথে মেধার কোনো লড়াই নাই, যে কোটাতে ঢুকে তাকেও একটা নির্ধারিত মেধায় পরীক্ষা দিয়ে গিয়ে প্রমাণ করে পাস করেছে, একদম চূড়ান্ত মেধা পরীক্ষা দিয়ে ওই জায়গায় যেতে হয়। এই জায়গাটাই আমরা বারবার পরিষ্কার করতে বিভ্রান্তি চেয়েছি, তৈরি করা হয়েছে, যে বিভ্রান্তিগুলো কিন্তু এখানে বাচ্চাদের চিন্তার জগৎটাকে অনেক বিভ্রান্তিমূলকভাবেও প্রভাবিত করেছে। এখন এটা বললে বাচ্চারা কিন্তু রাগ করবে, আর আমরা খালি বিভ্রান্তি না। এইখানেই হচ্ছে আবেগ বাদ দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করার ব্যাপার, যেটা মুরব্বীদের দরকার ছিল তাদেরকে বুঝানো। এই মুরব্বী সবাই, সরকার তো অবশ্যই, আমি মনে করি সকল পলিটিক্যাল উইংয়েরও দায়িত্ব ছিল যে রাজনৈতিক স্বার্থ এখানে খোঁজার চাইতে সঠিক জিনিসটা বাচ্চাদেরকে বলা। শেষ করব, সোহরাব হাসান, আপনি 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন। না, সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। আর শিক্ষার্থীরা এখন কিন্তু তারা শিক্ষাঙ্গনের বাইরে আছে, তাদের শিক্ষাঙ্গনে নিয়ে এসেই কিন্তু সমঝোতাটা তৈরি করতে হবে, না হলে অচল অবস্থাটা প্রলম্বিত হবে, শিক্ষার ক্ষতিটা বাড়তে থাকবে, এবং শিক্ষার ক্ষতি মানে দেশের ক্ষতি। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে, সেই সাথে জুলফিকার আলী মানিক আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় ছিলেন, শুনেছেন আপনারা যারা একদম পুরোটা সময় এই নিটোলটা 21 রাতে ছিলেন। সেই জায়গায় আসলে আমরা কখনোই চাই না যে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হোক, এবং শিক্ষার অঙ্গন প্রতিটা মুহূর্তে অপেক্ষমান রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষক শিক্ষার্থীদের পরিপূর্ণ হয়ে উঠবে, সেখানে শিক্ষার আলো ছড়াবে। কিন্তু তারা যদি রাজপথে থাকে, তারা যদি তাদের দাবি আদায় মাঠে নামে, তাহলে সেখানে যেমন সেই শিক্ষার পরিবেশটাও বিঘ্নিত হয়, আর রাস্তার যে অবস্থা সেটাও আপনারা ইতিমধ্যেই জানেন কি হতে পারে। কারণ নিরীহ পথচারী বা হকারও তো আসলে নিহত হয়েছে এই সহিংসতায়। সেই জায়গায় আমরাও চাই যে যৌক্তিক একটি সমাধানের পথ উভয় পক্ষ মিলে, আমরা উভয় পক্ষ বলছি কারণ এখন বিপরীতে দাঁড়ানো আছে, কিন্তু কোথায় কোথায় যেন তাদের আসলে আমরা কোনো ব্যবধান খুঁজে পাই না। ব্যবধান সেটা যদি আস্থাহীনতা হয়, তাহলে আস্থার জায়গাটা তৈরি হোক এবং একসাথে বসে আমরা একটি সত্যিকার অর্থে যে সমাধানের পথ সেটা খুঁজে পাই, এবং সমস্ত সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটিয়েই ফিরতে পারি শিক্ষাঙ্গনে। সেই প্রত্যাশাই থাকলো। শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরুক। আপনারাও সবাই ভালো থাকেন। শুভরাত্রি।